কি হবে যদি আপনাকে বলা হয় যে আজ আপনার ফোনে যত কল বা মেসেজ আসবে তার উত্তর করতে হবে সবাইকে দেখে? ঠিক এমনটাই হয় আজকের এই মুভিতে। 7 জন বন্ধু মিলে আয়োজন করে একটি ডিনার পার্টি, আর মজা থেকে শুরু করে একটি গেম। গেমের রুলস এরকম যে কারো ফোনে কল বা মেসেজ আসলে ওপাশে থাকা লোকটির সাথে কথা বলতে হবে সবার সামনে। কি শুনে খুব সিম্পল মনে হচ্ছে, তাই না? কিন্তু গেমের আসল মজাটা তো তখনই সামনে আসতে শুরু করে যখন একে একে সবার ডার্ক সিক্রেটগুলো সবার সামনে চলে আসে। সুন্দর এই পার্টির পরিবেশ যেন নিমিষের মধ্যেই রূপ নেয় বিশৃঙ্খল ঝগড়াতে। শুধু কি তাই? না, আছে আরও অনেক কিছু। সবটা জানতে হলে আপনাকে দেখতে হবে পারফেক্ট স্ট্রেঞ্জার্স মুভিটির এক্সপ্লেনেশন। সো গাইজ, আমি তনয় এসেছি আপনাদের সাথে ঠিক এমন এক অসাধারণ মুভির এক্সপ্লেনেশন নিয়ে। তো চলুন আর বেশি দেরি না করে শুরু করা যাক আজকের ভিডিও। মুভির শুরুটা হয় 3টি ভিন্ন ভিন্ন বিবাহিত দম্পতির জীবনের কিছু মোমেন্টস দেখিয়ে। প্রথমে দেখানো হয় কসিমা এবং রিয়াঙ্কাকে, যারা তাদের ম্যারেজ লাইফ নিয়ে অনেক খুশি এবং তারা কোথাও যাওয়ার জন্য রেডি হচ্ছিল। এর মাঝে তারা দুজন কিছু কোয়ালিটি টাইমও স্পেন্ড করে। অন্যদিকে আমাদের কার্লোটা এবং লিলিকে দেখানো হয়। তাদের সম্পর্কটা স্বাভাবিক দেখা গেলেও লিলি যখনই আড়ালে যায় ঠিক তখনই কার্লোটা লুকিয়ে কাউকে মেসেজ করে। আবার লিলিও কারো একটা মেসেজ পেয়ে সে তার আন্ডারগার্মেন্টস খুলে রাখে। এর থেকে আমরা স্পষ্ট বুঝতে পারি যে তারা একে অপরের সামনে স্বাভাবিক থাকার মিথ্যা অভিনয় করছে। এবং সবশেষে আমরা দেখতে পাই ইভা এবং রকো নামের দম্পতিদের। তারা থেরাপিস্ট হওয়া সত্ত্বেও ইভা তার মেয়ে সোফিয়ার ব্যাগে কিছু প্যাকেট পাওয়াতে তাকে বকাঝকা শুরু করে। সোফিয়া যেন তারপরও তার মায়ের কথা কানেই তোলে না। ইভা এসে রোকোকে এ বিষয়ে জানালে রোকো তার মেয়ের সাইড নিয়ে বলে, আমাদের উচিত সোফিয়াকে তার নিজের মতো করে লাইফটা লিড করতে দেয়া। আর এই নিয়ে তাদের দুজনের মাঝে বেশ কিছুক্ষণ ধরে কথা কাটাকাটিও হয়, যাতে করে আমরা বুঝতে পারি যে সোফিয়ার প্রতি তার বাবা মা দুজনে আলাদা আলাদাভাবে যত্নশীল। কিন্তু আমার মনে হয় এখানে তার মায়ের কথাই সোফিয়ার শোনা উচিত, কিন্তু অবশ্যই সোফিয়া সেটা করবে বলে আমার মনে হয় না। একটু পরে আমরা জানতে পারি আজ রাতে এই 3 দম্পতি একসাথে ডিনার পার্টি করতে যাচ্ছে, যার অর্গানাইজার হচ্ছে ইভা এবং রোকো। এবং তারা সবার জন্য তাদের পছন্দ সব খাবার তৈরি করতে ব্যস্ত। একদিকে তারা খাবার তৈরি করছে আর অন্যদিকে ওই 4 জন কাপাল তাদের বাসাতে আসতেছে। কিছুক্ষণ পর কার্লোটা এবং লিলি আসে ইভা এবং রোকোর জন্য হোমমেড খাবার নিয়ে। ইভা এবং রোকো তাদেরকে ওয়েলকাম জানিয়ে ভেতরে নিয়ে আসে। তাদের কথাবার্তার মাঝেই কসিমা ও রিয়াঙ্কাও সেখানে এসে হাজির হয়। তারা 6 জন একত্র হবার পর সবাই মিলে মার্কের সম্পর্কে কথা বলতে শুরু করে, যে রিসেন্টলি তার ওয়াইফের সাথে ডিভোর্সের পর এখন লুসির সাথে ডেট করছে। সবাই তার সাথে দেখা করতে খুবই এক্সাইটেড এবং তারা সকলেই মার্ককে সবচেয়ে লাকি মনে করছে। এরপর সবাই মিলে লুসির বয়স গেস করতে থাকে আর তাকে দেখতে কেমন সেটাও। তারা সবাই বেশ কিছুক্ষণ যাবৎ এই নিয়ে আলোচনা করছিল। কিছুক্ষণ পরেই মার্ক সেখানে এসে হাজির হয়, কিন্তু সে তার গার্লফ্রেন্ডকে না নিয়ে আসাতে সবাই বেশ আপসেট হয়ে পড়ে, কারণ তারা ভাবছিল মার্ক তার গার্লফ্রেন্ডকে নিয়ে আসবে আর তারা 8 জন মিলে আজকে অনেক মজা করবে। তারা মার্ককে লুসির না আসার কারণ জিজ্ঞেস করলে মার্ক বলে সে অসুস্থ থাকার কারণে আজকে আমাদের পার্টিতে আসতে পারেনি। মার্ককে সবাই তার নতুন জীবন সম্পর্কে জিজ্ঞেস করে, এই যেমন তার জীবন কীরকম কাটতেছে, লুসি তার আগের ওয়াইফের চাইতে বেটার কিনা, এসব আর কি। তারপর তারা সবাই ডিনারের জন্য বসে পড়ে। ডিনার টেবিলে বসে তারা একে অপরের সাথে বিভিন্ন বিষয় নিয়ে কথা বলতে থাকে এবং এর মাঝে তারা প্রতিনিয়ত যে যে সমস্যার মধ্যে পড়ে সেসব নিয়েও কথা বলে। গল্পের মাঝেই তারা এও আলোচনা করে যে কিভাবে তাদের একজন পরিচিত লোকের জীবন শুধুমাত্র একটি মেসেজের মাধ্যমেই ধ্বংস হয়ে গিয়েছিল। মেসেজটি দেখার পর তার ওয়াইফ জানতে পেরেছিল তার হাজবেন্ড অন্য কারোর সাথে সম্পর্কে জড়িয়ে আছে, আর এটা জানার সাথে সাথেই তার সুন্দর পরিবারটি নিমেষের মধ্যেই শেষ হয়ে যায়। এই বিষয়টা নিয়ে কথাবার্তার মাঝে তারা এক একজন এক এক মতামত দেয়। কেউ বলে যে ওই মহিলার তার হাজবেন্ডের ফোন চেক করা উচিত হয়নি, আবার কেউ বলে তার হাজবেন্ডকে আরও সতর্ক হওয়া উচিত ছিল। কথা শেষ হবার পর মেসেজটি ডিলিট করে দিলেই তো হতো, তাহলেই তো তাদের সম্পর্কটা ঠিক থাকতো। সবার কথাবার্তা চলার মাঝেই ইভা বলে ওঠে, মোবাইল ফোন হচ্ছে কালো একটা বাক্স, যার মাঝে রয়েছে প্রত্যেকের জীবনের অন্ধকার সব রহস্য, ধরতে গেলে ডার্ক সিক্রেট। কথাটা কিন্তু আসলেই সত্যি। এই যুগে যে কারো মোবাইল চেক করলেই বোঝা যায় তার ক্যারেক্টারটা কেমন। যাই হোক, আবারও গল্পে ফেরা যাক। কোথায় ছিলাম? ও হ্যাঁ, ইভা বলছিল সবার মোবাইলের ভেতরেই লুকানো আছে তার সকল ডার্ক সিক্রেট। আবার অনেকের জীবনে এমন অনেক সিক্রেট থাকে যেটি কিনা কারো কারো সুন্দর সম্পর্কটাকেও নষ্ট করে দিতে পারে। লিলিও বিষয়টা নিয়ে ইভার সাথে একমত হয়।
আর বলে তার হাজবেন্ড কখনোই তার ফোনে হাত পর্যন্ত দিতে দেয় না, এমনকি বাথরুমে গেলে সেখানেও কার্লোটা তার ফোন নিয়ে যায়। এটা শুনে কার্লোটা প্রমাণ করার চেষ্টা করে যে তার ওয়াইফের কাছ থেকে লুকানোর মতো কিছুই নেই, তাই সে তার ফোন বের করে টেবিলের উপর রাখে। ওইদিকে কসিমো আর রিয়াঙ্কা বলে আমরা একে অপরের উপর অনেক বেশি বিশ্বাস করি, আর আমরা আমাদের সকল কিছুই নিজেদের মধ্যে শেয়ার করি, আমাদের মধ্যে লুকানোর কিছুই নেই। এই বলে তারাও তাদের ফোন টেবিলের উপরে রাখে। এদিকে রকো আর ইভা সহ মার্কো তার ফোন টেবিলের উপরে রাখে। আর ইভা একজন থেরাপিস্ট হওয়ার কারণে সে চায় এই মোমেন্টটাকে আরও ইন্টারেস্টিং করতে, তাই তিনি সবাইকে বলেন যে চলো এখন আমরা একটি গেম খেলি, যেখানে আজকে এই ডিনারের মাঝে যার ফোনে যে কল বা মেসেজই আসুক না কেন সেটা অবশ্যই সবাই আমাদের এই গ্রুপের সাথে শেয়ার করবে। প্রথমে তাদের মধ্যে বেশিরভাগই গেমটি খেলার জন্য না করলেও নিজেদের পার্টনারের কাছে নিজেকে আরও ট্রাস্টেড ফিল করানোর জন্য সবাই এই গেমে অংশ নেয়। খেলা শুরু হতেই ইভা এবং রোকোর মেয়ে সোফিয়া সেখানটায় এসে বলে বাবা আমি একটু বাইরে যাব। তার বাবা তাকে কিছু টাকা দিতে গেলেই সেই মুহূর্তেই কসিমোর ফোনে আননোন নাম্বার থেকে একটি অ্যাডাল্ট টেক্সট মেসেজ আসে, যেটা দেখার পর একটু আগে তাদের মাঝে যে ভালোবাসাটা দেখা যাচ্ছিল তা হঠাৎ করে যেন সন্দেহের রূপ নেয়। মেসেজের রেশ না কাটতেই ওই পাশ থেকে ফোন চলে আসে, যা দেখার পর তার ওয়াইফের সন্দেহ আরও বেড়ে যায়। কসিমো ফোনটা ধরতে না চাইলেও তার ওয়াইফ সহ ব্যাকিরাও তার সাথে জোর করতে থাকে। ব্যাকিরা তখন তাদেরকে বিভিন্ন ভাষায় প্রশ্ন করা শুরু করে। সকলে ভাবে হয়তো বা এদের মাঝে কিছু গরমিল আছে, আসলে তাদের মাঝে সম্পর্কটা যেমন দেখাচ্ছে তা নয়। কসিমো বাধ্য হয়ে ভয়ে ভয়ে ফোনটা ধরে ওপারে থাকা লোকটির সাথে কথা বলে। কথা বলতেই জানা যায় কলটি ছিল আসলে রোকোর। রোকো কসিমো সহ বাকি সবার সাথে মজা করার জন্যই সোফিয়ার ফোন থেকে কসিমোর ফোনে কল করেছিল। এরপর আবারও তারা খেলা শুরু করে। এর মাঝে তাদের আরেকজনের ফোনে একটা কল আসলে তারা খুব এক্সাইটেড হলেও উপাস থেকে তেমন কিছু না বলে ফোন কেটে দেয়। এরপর তারা আবারও ডিনার করতে করতে সবাই সবাইকে নিয়ে মজা করতে থাকে, কিন্তু এখানে কার্লোটাকে বেশ চিন্তিত মনে হয়। তারপরে যেন সে পুরোদমে চেষ্টা করছিল নিজেকে স্বাভাবিক রাখার। একটু পরেই আরেকটি ফোন বেজে উঠলে কার্লোটা বেশ ভয় পেয়ে যায়, কিন্তু জানা যায় যে এটা ইভার ফোন। তার বাবা তার খোঁজ খবর নেওয়ার জন্য ফোন করেছে। ইভা ফোন ধরেই স্পিকারে দিয়ে তার বাবাকে বলে আমার পাশে আমার বন্ধুরা আছে, কিন্তু তা সত্ত্বেও তার বাবা বলতে থাকে তুমি তোমার বউকে যে সার্জারি করেছো তাকে ঠিকঠাকভাবে কাজ করছে। আসলে ইভা অগমেন্টেশন ম্যামোপ্লাস্টি করেছে, যার মাধ্যমে ব্রেস্ট সাইজ বাড়ানো হয়। এটা জানার পর সবাই তার দিকে ভিন্ন এক দৃষ্টিতে তাকিয়ে থাকে। আসলে নিজের গোপনে কিছু মানুষের সামনে প্রকাশ পেলে যেমনটা হয় আর কি। এটা তো জাস্ট শুরু। সবার এমন অবাকভাবে তাকানো দেখে ইভা তাদের বলে আমি আমার বুক এবং চেহারা দুটো নিয়েই খুশি, কিন্তু আসল সত্য হয়তো বা অন্য কিছুই। আর আমরা খুব ভালোভাবে তা বুঝতে পারছি ইভা নিজেকে বাঁচানোর জন্য এমনটা বলছে, আর এটাই হয়তো তার জীবনের ডার্ক সিক্রেট। এর মাঝে রিয়াঙ্কা বলে একজন থেরাপিস্ট হিসেবে তাকে অবশ্যই তার শরীরকে যেমনটা আছে তেমনটা নিয়েই হ্যাপি থাকা উচিত, আর আমাদেরকেও এমনটাই করা উচিত। কিন্তু এই বিষয়ে সবাই ভিন্ন ভিন্ন মতামত পেশ করে। তাদের মধ্যে কেউ কেউ বলে হয়তো তারা তাদের ম্যারিড লাইফ নিয়ে হ্যাপি নয়, কিন্তু রোকো বলে এমনটা কিছুই নয়, এবার আমি আমাদের ম্যারিড লাইফে অনেক হ্যাপি, আর এই ছোট্ট বিষয়টার জন্য আজ পর্যন্ত আমাদের কোনো সমস্যা হয়নি, এমনকি ভবিষ্যতেও হবে না। আর রোকো তাদেরকে এটাও বলে যে তাদের পার্সোনাল কিছু ডিনার টেবিলে না আনাই ভালো। এসবের পর মার্ক এবং কার্লোটা একটু বেলকনিতে এসে স্মোকিংয়ের জন্য একটু ব্রেক নেয়। এখানে কার্লোটা মার্ককে বলে তার একটি ফ্রেন্ড প্রতিদিন রাত 10টা বাজলে তার ফোনে একটি পার্সোনাল ছবি পাঠায়। যেহেতু আমাদের গেম এখনো চলছেই, তাই লিলি যদি এই ছবিটা দেখতে পায় তবে আমাদের মাঝে বিশৃঙ্খলা সৃষ্টি হবে, তাই সে মার্কের কাছে হেল্প চায়। কার্লোটা জানায় যেহেতু আমরা একই ব্র্যান্ডের ফোন ইউজ করি, তাই তুমি কি আমার ফোনের সাথে তোমার ফোনটা এক্সচেঞ্জ করবে? মার্ক প্রথমে সেটা না করতে চাইলেও কার্লোটা বলে আমরা তো তোমার গার্লফ্রেন্ডকে দেখি নাই, তাহলে তোমার সমস্যাটা কোথায়? কিন্তু এখন যদি লিলি এই ব্যাপারটা জানতে পারে তাহলে ভাবতে পারতেছো আমাদের মাঝে কি পরিস্থিতির সৃষ্টি হবে। কার্লোটার এমন অনুরোধে শেষ পর্যন্ত মার্ক রাজি হয়ে যায়। অন্যদিকে ইভা এবং লিলিকে আমরা রান্নাঘরে দেখতে পাই। লিলি ইভাকে বলে যে তোমার হাজব্যান্ড তো থেরাপি নিচ্ছে, কিন্তু কিসের থেরাপি সেটা এখানে বলা হয় না। কিন্তু ইভা এই কথাটা শুনে বেশ চিন্তিত হয়ে পড়ে। এরপর সবাই আবার খাবার টেবিলে এসে বসে পড়ে এবং আরও মেসেজ এবং কল আসার জন্য অপেক্ষা করতে থাকে। কারো ফোনে কোনো কল বা মেসেজ আসলে তারা সবাই মিলে একে অপরের কল বা মেসেজের উত্তর দিয়ে সবার সাথে মজা করতে থাকে। ঠিক তখনই লিলির কারণে রকর গায়ে অনিচ্ছাকৃতভাবে ওয়াইন পড়ে যায়। ইভা তাকে অন্য রুমে নিয়ে গিয়ে তার শার্ট পরিষ্কার করতে করতে তাকে জিজ্ঞেস করে তুমি কি কোনো থেরাপি নিচ্ছ? রকো বলে হ্যাঁ, আমি 6 মাস যাবৎ থেরাপি নিচ্ছি।
ইভা থেরাপি সম্পর্কে জানতে চাইলে রোকো বলে, এটি সম্পূর্ণ না হওয়া পর্যন্ত আমি বিষয়টা গোপন রাখতে চাই। কিছুক্ষণ পরে মার্কের হোয়াটসঅ্যাপে একটি মেসেজ আসে। আসলে কার্লোটার সেই ফ্রেন্ড কার্লোটাকে মেসেজটি পাঠিয়েছিল। যেহেতু তারা দুজন তাদের ফোন এক্সচেঞ্জ করে নিয়েছে, তাই সবাই ভাবছে হয়তো মেসেজটা মার্কের ফোনে এসেছে। এবার সবাই তার ফোনে আসা মেসেজটি দেখতে শুরু করে। সবাই ভাবছিল হয়তো এটা মার্কের গার্লফ্রেন্ড। এমনকি লিলি ওই মেসেজটি নিয়ে মজা করতে থাকে, কিন্তু সে তো আর জানে না যে এটা আসলে তার হাজব্যান্ডেরই আরেক গার্লফ্রেন্ড। বেচারি। অন্যদিকে কার্লোটার কাছে থাকা মার্কের ফোনেও লুসি নামের একজনের কাছ থেকে মেসেজ আসে। ওপাশ থেকে জিজ্ঞেস করে সে কেমন আছে। এটি দেখে মার্ক বেশ এক্সাইটেড হয়ে ওঠে এবং সে জোর করতে শুরু করে যাতে এই মেসেজটির উত্তর জলদি দেওয়া হয়। সে বলতে থাকে, কি করতেছো কার্লোটা, তাড়াতাড়ি রিপ্লাই করো, তাড়াতাড়ি করো, এখনই করো। তার এরকম এক্সাইটমেন্ট দেখে সবাই তো বেশ হতবাক হয়ে যায় আর ভাবে কার্লোটার ফোনে মেসেজ আসাতে মার্ক এমন করতেছে কেন। তারা তো আর জানে না যে কার্লোটার কাছে থাকা ফোনটা আসলে মার্কেরই। আর নতুন গার্লফ্রেন্ড বলে কথা, জলদি রিপ্লাই না দিলে কি হয়। কিন্তু মার্কের এমন এক্সাইটমেন্ট দেখার পর কার্লোটা বলে, হয়েছে তোমার, এই বলে সে আর লুসির লেখা মেসেজের উত্তর করে না। এরপরে লিলির ফোনে একটি বৃদ্ধাশ্রম থেকে ডিসকাউন্ট অফারের কথা বলে মেসেজ আসতে থাকে। এটা দেখে লিলি খুব নার্ভাস হয়ে পড়ে, কিন্তু সে বলে আমার মা তো আমাদের সাথেই থাকে, কিন্তু তারপরে কেন এমন মেসেজ আসতেছে। কিন্তু পরক্ষণে ওপার থেকে বলে, আপনার মাকে আমাদের বৃদ্ধাশ্রমে রাখার জন্য ধন্যবাদ। এরপর কারো আর বুঝতে বাকি থাকে না যে লিলি আসলে সকলকে মিথ্যা বলছে। এটা জানতে পেরে লিলিকে সবাই একটু কমফোর্টেবল ফিল করানোর জন্য গল্পের সাবজেক্ট চেঞ্জ করে। এর মাঝে 10টা বেজে গেলে সবাই বারান্দায় গিয়ে চন্দ্রগ্রহণ দেখতে থাকে। কিছুক্ষণ ধরে সুন্দর দৃশ্য উপলব্ধি করার পর তারা সময়টাকে ফ্রেমে বন্দি করার সিদ্ধান্ত নেয়। তারা সবাই রিয়াঙ্কাকে তার ফোনে একটি গ্রুপ ফটো তুলতে বলে। দুর্ভাগ্যবশত তারা যখনই একটি গ্রুপ ফটো তুলতে যাবে, ঠিক তখনই তার এক্সের কাছ থেকে তার কাছে কিছু টেক্সট মেসেজ আসে। আর কসিমও তার উপর ভীষণ রাগান্বিত হয়ে পড়ে আর বলে যে, তুমি কেন এখনো তার সাথে কথা বলো, আমি তো জানি তার সাথে আর তোমার কোনো যোগাযোগ নেই। তারপর সে রিয়াঙ্কার মোবাইল চেক করতে শুরু করে, কিন্তু সেখানে তেমন কিছু না পেয়ে সে বলে, তুমি এই মুহূর্তে আমার সামনে তোমার এক্সের কাছে ফোন দাও। রিয়াঙ্কাও ঠিক তাই করে, কিন্তু ফোন করার পর ওভাস থেকে তেমন কিছু না বলায় রিয়াঙ্কার আর এখন তার সাথে কোনো সম্পর্ক নেই। কসিমও ব্যাপারটা বুঝতে পেরে কিছুটা রিল্যাক্স হয়ে রিয়াঙ্কাকে অবিশ্বাস করার জন্য তার কাছে মাপ চায়। তারপর আবারও তারা খাবার টেবিলে ফিরে আসে। এরপরে সোফিয়া তার বাবাকে কল করে বলে, আমি আমার বয়ফ্রেন্ডের সাথে আজকে থাকতে চাই, কিন্তু তার আগে আমি তোমার কাছ থেকে এ বিষয়ে তোমার মতামত জানতে চাই। এখানে তিনি খুব সুন্দরভাবে তার মেয়েকে বুঝিয়ে বলে যে, দেখো, আমি জানি তোমার নিজের স্বাধীনতা নেওয়ার অধিকার আছে, আর আমি তোমাকে তোমার জীবন উপভোগ করার জন্য পুরো স্বাধীনতা দেওয়ার চেষ্টা করেছি। এজন্যই হয়তো তুমি এত বড় একটা ডিসিশন নেওয়ার আগে আমাকে ফোন করে আমার মতামত নিচ্ছ। কিন্তু আমাকে বলতে বললে আমি তোমাকে এসব না করারই পরামর্শ দিব, কারণ আমি তোমাকে যতই স্বাধীনতা দিই, হাজার হলেও আমি একজন বাবা, আর কোনো বাবাই চাইবে না যে তার মেয়ে এমন কিছু করুক। কিন্তু তারপরও আমি তোমাকে বাধা দেব না। এসব শুনে সোফিয়াও তার ভুল বুঝতে পারে আর তার বাবার কথাই মেনে নেয়। রকর এরকমভাবে পরিস্থিতি সামাল দেওয়া দেখে ইভাও তার ভুল বুঝতে পারে, কারণ সে ভাবত তার জন্য হয়তো তার মেয়ে খারাপ পথে যাচ্ছে। রকর এরকম সুন্দর চিন্তাভাবনা দেখার পর ইভা সহ সবাই তার পরামর্শের বেশ প্রশংসা করে। সত্যি একজন বাবা হিসেবে রোকো খুব ভালো ভূমিকা পালন করেছে। যাই হোক, এরপর কার্লোটার ফোনে লুসির কাছ থেকে আরেকটি টেক্সট আসে এবং এই সময় তিনি আর ওই টেক্সটের রিপ্লাই না দিয়ে থাকতে পারেন না। আসলে এই ফোনটা তো মার্কের। কার্লোটা তাকে বলে যে, আমি এই মুহূর্তে আমার বন্ধুদের সাথে একটি পার্টিতে আছি। দুর্ভাগ্যবশত এটা শোনা মাত্রই লুসি তাকে কল করে এবং চিৎকার করে বলে ওঠে, তুমি আমাকে ছাড়া একা কেন পার্টিতে গিয়েছো? তুমি তো বললে যে তুমি অসুস্থ, তাই আজ বাসায় থাকবে। আর অবাক করা বিষয় এই যে ওপাশ থেকে যে কথা বলছিল সে আসলে ছেলে, আর ওই ছেলে বলে যে এখন তারা রিলেশনে রয়েছে। আর এটা শোনা মাত্রই তো লিলি চমকে ওঠে, কারণ সে ভাবতেই পারেনি যে তার হাজব্যান্ড রিলেশনে থাকতে পারে, আবার সেটা কোনো মেয়ে নয় বরং একটি ছেলের সাথে। পরিস্থিতি যেন খুব দ্রুতই নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। সেখানে থাকা সবাই হতবাক হয়ে পড়ে আর তারা ভাবতে থাকে যে কার্লোটা হোমোসেক্সুয়াল। সে সময় কার্লোটার মুখটাও দেখার মতোই ছিল। সে হয়তো ভাবছে, যে বিপদ থেকে বাঁচার চেষ্টা করলাম, ঘুরে ফিরে আমি আবার তার থেকে দ্বিগুণ বিপদের মুখে পড়লাম। দুঃখের বিষয় এই যে সেখানে থাকা কেউই তখনও জানতো না যে ফোনটি আসলে মার্কের। কার্লোটা বিষয়টি এড়িয়ে যাওয়ার চেষ্টা করলেও তার স্ত্রী লিলি এবং কসিমো উভয়ে তার প্রতি বিরক্ত হওয়ায় পরিস্থিতি বেশ বেগতিক হয়ে ওঠে। যদিও মার্ক তাদের ভুল ধারণা ক্লিয়ার করার চেষ্টা করেন,
কিন্তু কার্লোটা তাকে নিষেধ করে, কারণ যা হবার তো হয়েই গিয়েছে। কিন্তু সত্যিই কি তাই, নাকি কার্লোটার ফোনে এমন কিছু আছে যা এর চাইতেও বেশি আনপ্রেডিক্টেবল? পরিস্থিতি যখনই আরও বেসামাল হয়ে ওঠে, তখনই কসিমের ফোনে একজন ফোন করে জিজ্ঞেস করে যে তার মেয়ে কানের দুলটা কি পছন্দ করেছে, কিন্তু তাদের তো কোনো মেয়ে নেই, আর রিয়াঙ্কাও কানের দুল পরে না। কসিমও কথাটা এড়াতে চেষ্টা করলেও পারে না, কারণ সবাই ইতিমধ্যেই সবটা শুনে ফেলেছে। এরপর তাদের দুজনের মাঝে তর্কের সৃষ্টি হয়। তখনই কসিমের ফোনে আরেকটা কল আসলে রিয়াঙ্কা সেটা দ্রুত পিক করে এবং জানতে পারে ওপাশ থেকে যে মহিলাটি কথা বলছে সে আসলে প্রেগনেন্ট এবং সে এখন কসিমের সন্তানকে পেটে ধরে রেখেছে। এটি শোনার পর রিয়াঙ্কা সম্পূর্ণরূপে নিজের উপর থেকে কন্ট্রোল হারিয়ে ফেলে এবং নিজেকে বাথরুমে আটকে রাখে। আর ওইদিকে ইভা কসিমোকে একপাশে টেনে এনে তার কানের দুল খুলে তাকে ফিরিয়ে দেয়, আর তার মুখে থুথু দিয়ে বলে, তুমি আসলে জঘন্য একজন মানুষ। যার মানে ইভার সাথে কসিমোর সম্পর্ক চলছিল, আর সেই কানের দুলগুলো সে আসলে ইভার জন্যই কিনেছিল। ইভা সেখান থেকে বের হতেই রকো ইভাকে চিন্তিত অবস্থায় দেখে, আর সে তাকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করে, কিন্তু ইভা তার সাথে কথা না বলেই কাঁদতে থাকে। অন্যদিকে কার্লোটাও লিলির ফোনে ফেসবুকে থেকে আসা তার বন্ধুর একটি ব্যক্তিগত মেসেজ দেখতে পায়। কার্লোটা এসব দেখে লিলিকে জিজ্ঞেস করে এটা কে। লিলি বলে, আমি জানি না সে কে, আর কে নাকি মেসেজ করেছে তার জন্য তো তুমি আর আমাকে দোষারোপ করতে পারো না। এরপরে পরিস্থিতি যখন আরও খারাপ হয়ে যায়, তখন কার্লোটা লিলিকে বলে, তুমি গাড়ি অ্যাক্সিডেন্ট করেছিলে, কিন্তু তার জন্য আমাকে এখনো আইনি প্রক্রিয়ার মুখোমুখি হতে হয়। এসব শুনে লিলি ও কার্লোটা সমকামিতা নিয়ে মজা করতে থাকে। অনেকক্ষণ ধরে ঝগড়া করে লিলি সেখান থেকে চলে যায়। এসব দেখার পর মার্ক আর থেমে থাকতে না পেরে শেষ পর্যন্ত স্বীকার করে যে সমকামী আসলে কার্লোটা নয়, বরং আমি। আর আমার সমকামিতার জন্যই আজ আমার ডিভোর্স হয়েছে। আর আমি এই বিষয়টা সবার কাছ থেকে লুকানোর জন্যই তোমাদের মিথ্যে বলেছি যে লুসি নামের আমার একটা গার্লফ্রেন্ড আছে। এসব শোনার পর তারা এবার রিয়াঙ্কাকে নিয়ে চিন্তা করতে শুরু করে, কারণ সে এখনও বাথরুমে বন্দি। কিন্তু তখনই সে বেরিয়ে এসে তার বিয়ের আংটি কসিমের মুখে ছুঁড়ে মারে, আর তার এরকম কাজের জন্য তাকে কথা শুনে সেখান থেকে চলে যায়। এরপর ইভাও হতাশ হয়ে বেলকনিতে যায়, আর তার ভুলের জন্য খুব মন খারাপ করে। এরপর সে তার হাতে থাকা ফোন বাইরে ছুঁড়ে মারে, কারণ আজ এই ফোনের জন্যই তো এত কিছু হলো। এবার সেখান থেকে আবার ভিতরে আসতেই আশ্চর্যজনকভাবে দেখতে পায় যে সবাই বেশ ভালোভাবেই তাদের ডিনার টেবিলে সময় কাটাচ্ছে। এটা দেখে যেন সে বিশ্বাসই করতে পারে না। কিন্তু তখনই সে তার হাজবেন্ডের শার্ট চেক করে দেখতে পায় সেখানে কোনো ওয়াইন পড়েনি। এরপর সে বুঝতে পারে এতক্ষণ ধরে এসব ছিল তার কল্পনা মাত্র। এটা দেখার পর ইভা বেশ খুশি হয়, কারণ সত্যিটা তো ওই রকম হতে পারত। আর এর মাঝ দিয়েই মুভিটা শেষ হয়। সত্যি মোবাইল অনেক অদ্ভুত একটা জিনিস, তাই না? আসলে প্রযুক্তি দিন দিন যতটা অ্যাডভান্স হচ্ছে, মানুষ ততটাই জটিল হয়ে পড়তেছে। আমরা এই প্রযুক্তিকে ভালো কাজে ব্যবহার করার চেষ্টা করব, তা না হয় আমাদের সাথে অনেক খারাপ কিছু ঘটতে পারে। ভিডিওটি ভালো লাগলে লাইক করতে পারেন, চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন অন করে দিতে পারেন। আর পরবর্তী ভিডিওতে কোন মুভির এক্সপ্লেনেশন দেখতে চান তা কমেন্ট করে জানাতে পারেন। আজকের মতো এ পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।